যাই হোক, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর এখন 10:30 বাজে। বর এখনই বাড়িতে আসলো। কেন বলো তো? বর গেছিলো অনেক কয়েকটা কাজে। আর অনেকে বলবে যে অসুস্থ লোক রাতে কেমন করে যায়। হ্যাঁ, গিয়েছিল, একজন লোক ওকে নিয়ে গিয়েছিল টোটোতে করে, আবার এনে বাড়িতে আবার দিয়ে গেছে। কারণ উনি যেহেতু একলা কোনো জায়গায় আমি রাত্রে বার হতে দিই না। এখন বাজে দেখো প্রায় 10 মিনিট কম 11টা। আর কয়েকটা কাপড় চোপড় নিয়ে আসলো, কারণ ওর জন্য, ওর যেহেতু অনেক কয়েকটা কাপড় চোপড়, কোনো কাপড় চোপড়ই হয় না, তাই যেহেতু বাইরে যাওয়ার কথা। আর এই যে দাদা আসছে, ওনার সাথে বুদ্ধি পরামর্শ করছে কখন যাবে, কিভাবে যাবে। আর উনি সম্পূর্ণ ট্রিটমেন্ট করিয়ে এনেছিল আগে, আর এখনও উনি নিয়ে যাবে। আর যতবার ট্রিটমেন্টে যায় উনিই সব জায়গায় নিয়ে যায়, যেহেতু ওনারও কাম আছে। কিন্তু এখন বাইরে একটা কাজে ছিল, তবুও এসেছে। ওনার ছেলেকেও নিয়ে যাবে আর আমার বরকেও নিয়ে যাবে একবারে, যেহেতু ওনার হাতেই সব কিছু হয়েছে, তাই আমি চাই উনি নিয়ে যাক। আর দীর্ঘ প্রায় 10 বছর হয়ে গেছে ওনাকে পাটনা পাঠানো হচ্ছে না আমার বরকে, কারণ আমাদের অনেক কিছু সমস্যা মাঝখানে হয়ে গেছিলো আর অনেক কিছু ঝামেলায় পড়ে যাচ্ছে একটার পর একটা, তার জন্য আর হচ্ছে না। যেহেতু অনেক কয়েকটা মানে রোগ ধরা দিচ্ছে এখন, একটার পর একটা রোগের থেকে আরেকটা রোগ ধরা দিচ্ছে। আর কয়েকদিন আগেই আমি শাশুড়ি মাকে নিয়ে হাসপাতাল থেকে আসলাম, 3-4 দিন হয়ে গেল। উনি ভর্তি ছিল। আর এখন এসেই দেখি ওনার যেতে হবে, তার জন্য মানে একটু অনেক কয়েকটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ভগবান একটা না একটা রাস্তা দেখায়, একটা না একটা বুদ্ধি ভগবান দেয়। আর যাকে পাঠিয়েছি, মানে যে নিয়ে যাচ্ছে, যিনি মানে আমার একটা ভাসুর, উনি বলছে কোনো অসুবিধা হবে না, টাকা পয়সার দিকেও আমি দেখব, আর ও সমস্ত দিকই আমি দেখব যতটুকুন পারি। যাই হোক, আর এদিকে উনি এত রাত্রে এসেছে, আর আমাদের যেহেতু উনি কালকে যাবে, তার জন্য ওনার গোছগাছর একটু দরকার আছে। আর উনি যেহেতু বেশি জামা কাপড় পরে থাকতে পারে না, দেখতেই পারছো। হয়তো অনেকে খারাপ পাবে, কিছু করার নেই। উনি 12 মাসই মানে শীতের সময়ও উনি এভাবেই থাকতে চায়, জামা কাপড় পরতে পারে না। তার জন্য ওনার জন্য মানে হাফ প্যান্ট আর গেঞ্জি নিয়ে আসছে, ওগুলা পরেই যাবে, ওগুলা পরেই থাকবে। আর বেশিরভাগ হাফ প্যান্ট আর গেঞ্জি পরে, আর যত সমস্ত জামা কাপড় নতুন অনেক আলমারি ভর্তি, কিন্তু একটাও জামা কাপড় উনি মানে পরতে পারে না, মানে পেটে হয় না। মানে জামা কাপড় কিনতে মানে চাপা হয়ে যাচ্ছে, আর পেটটা মানে বেড়ে যাচ্ছে, পেটটাও বিশেষ কিছু কারণে। আর আমি এদিকে সমস্ত কাগজপত্র বের করে দিলাম আগে আলমারির থেকে, কারণ আমি রাতে যদি এগুলো কাগজপত্র গুছিয়ে না রাখি, দিনের বেলা আমি এতটা সময় পাবো না। কারণ দিনের বেলা সারাদিনই মানে অনেকটা পরিশ্রম হবে আমি জানি, আর রান্নাঘরেই থাকতে লাগবে বেশি। তাই ওনাকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কাগজগুলো নিতে হবে, কোন কোন কাগজগুলো না নিতে হবে। আর যে তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে আমি একটা সাজেশন দিব। কেন বলো তো? যারই হাড় ভাঙ্গা হোক, হাড্ডি ভাঙ্গা হোক, হাত পা ভাঙা হোক, তোমরা কিন্তু পাটনায় যেতে পারো। কারণ আমার বরের এমন অবস্থা হয়েছিল, ওনার বাঁচারই কথা ছিল না। একমাত্র পাটনায় যেয়ে মানে আমার কুচবিহার থেকে একটা নার্সিংহোমের ডাক্তার আমাদেরকে বলে দিয়েছিল, হয়তো তোমরা যখন ওর সিরিয়াস বাঁচার কথা ছিল না, তখন বলল যে হয়তো তোমরা রাতারাতি পাটনায় নিয়ে যাও, না হলে কলকাতা নিয়ে যাও। আর আমাদেরকে সাজেশন দিল কয়েকজন যে পাটনায় নিয়ে যেতে, কারণ ওনার সম্পূর্ণ পিঠের হাড্ডি ভাঙ্গা একদম, সব কিছু এখন ফাইবারে লাগানো, তার জন্য ওনার টেস্টটা দরকার। মাঝখানে আমি ব্যাঙ্গালোরও পাঠিয়েছি, শিলিগুড়িতে আমার 3-4 মাস, 5 মাস, 6 মাস পরও ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু পিঠের ট্রিটমেন্টটা হচ্ছে না। ওটার জন্য অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। তার জন্য আমি যে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু ভেবে চিন্তে আমি না যেতেই হবে, উপায় নেই। কারণ ওনার সুস্থ থাকা বিশেষ দরকার, যেহেতু আমাদের সংসারে উনি যতটুকু কামাই করে অতটুকু দিয়ে আমরা চলি। কারণ তাছাড়া আমাদের কোনো নিজেদের কোনো মানে ক্ষমতা নেই যে এই সংসারটাকে চালানো, ট্রিটমেন্টগুলো করা। মানে এতগুলো রুগী মানুষকে, উনি ল্যাংড়া হোক, খোড়া হোক, যেটাই হোক, উনি সম্পূর্ণ সংসারটা উনি একাই চালায়। আর ওনার দ্বারাতেই মানে আমরা চলছি, কারণ ওনার মানে সুস্থ থাকা বিশেষ দরকার। আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম, আর তোমরা যেতে পারো, সিএল গুপ্তা নামে একটা বড় ডাক্তার আছে হাড় ভাঙ্গার, ওই জায়গাতে তোমরা যেতে পারো। আর যাদের দরকার আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সব মানে ঠিকানা, ডাক্তারের সব দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। আর এই দেখো, আমি কিন্তু পরের দিন সকালবেলা এসে পড়লাম, কারণ ওদিনকে রাত্রে শুতে আমাদের প্রায় 12:30 একটা বেজে গিয়েছিল। আর কোনো ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তারপরের দিন সকালবেলা এসে পড়লাম, এসে সকালবেলা বলতে কি এখন বেজে গেছে প্রায় 8:30, 8:45 হবে, কারণ চা বানাতে আমার অনেকটাই সময় লেগে গেছে।
কারণ সকালে সমস্ত বাসি কাজ সেরে ঠাকুর পূজা দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি। কারণ আমি ঠাকুর পূজাটা না দিয়ে রান্নাঘরে ঢুকলে যেহেতু বেশ কিছুদিন থেকে শাশুড়ি মা পূজা দিতে পারছেন না, সম্পূর্ণ কাজ আমাকেই সামলাতে হচ্ছে। আর এদিকে চিনি ছাড়া চাটা রেখে দিলাম, আর এদিকে আমাদের জন্য চিনি দিয়ে বসিয়ে দিলাম। তারপরে একটু একটা লোক মানে গোড়া মাছ নিয়ে এসেছিলো, আর বর যেহেতু বড় মাছ পছন্দ করে না, তার জন্য ভাবলাম যে ওরা একটু বাইরে যাবে তো একটু গোড়া মাছের চচ্চড়ি করে দেবো। আর আজকে বাড়িতে বেশ কিছু লোক খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটাই। সারাদিনে আমার রান্নাঘরেই মানে থাকতে থাকতে মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর এই দেখো আমি কিন্তু রান্না করছি, কারণ আমি আজকে হালকা পাতলাই রান্না করছি। মানে ডাল করব, সবজি দিয়ে ডাল করব, তারপরে আবার গুঁড়া মাছটা একটু চচ্চড়ি করব, আর এদিকে শাক করব। আর এদিকে ওই সামনে দেখতে পাচ্ছ আটা, আর আমার রান্নার জায়গাটা প্রচণ্ড ছেঁড়াবেড়া। কেন বলো তো, আমি খুব তাড়াহুড়া করে কাজ করছি, কারণ 12টা 12:30টার মধ্যে আমার সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। কারণ ওদের গাড়ি হয়তো 2টার দিকে, যেহেতু বাসে যাবে অনেকটাই পথ, এখান থেকে শিলিগুড়ি যাবে, শিলিগুড়ির থেকে আবার অন্য পার্টনার গাড়ি ধরবে। আর ট্রেনেও যেতে পারতো, কিন্তু ট্রেনে যেতে চাইছিল না। যাই হোক, বাসেই যাবে। আর আমার ওই দাদাটা ওই দিকেই থাকে, আরিয়া একটা জায়গার নাম আছে, ওই বিহারের দিকে, ওই দিকেই ও এখন বর্তমানে কাজ করে। আর উনি সব কিছু যেহেতু চিনে জানে সব কিছু, কোনো প্রবলেম নেই। আর এদিকে আমি ধমাধম করে কাজগুলো সেরে নিচ্ছি। আর এদিকে একজন একজন করে আসছে, আবার ওদেরকে খেতেও দিচ্ছি। তারপরে আমি আবার রুটিও আবার ওদেরকে বানিয়ে দিব। কেন বলো তো, রাস্তার মধ্যে মানে বাইরের খাবার খাবে। আর এদিকে কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আকাশটা এখন একটু রৌদ্র উঠেছে। আর আমি এদিকে মাছ ভাজা বসিয়েছি। আর দেখলাম আমার মানে শাশুড়ি মা দেখলো যে আমি পারছি না তাড়াহুড়া করে, কারণ এত তাড়াতাড়ি 12টার মধ্যে সবগুলো রান্না বাড়া সম্পূর্ণ রুটি বানানো সব কিছু শেষ করতে হবে। তারপরে শাশুড়ি মা কী করলো, সব কিছু, ওনার শরীরটা ভালো না, তবুও উনি এসে আমার সবজিগুলো কেটে দিল সবগুলো। আর মেয়ে কিছু রসুন টসুন যা আছে সব সুলে টুলে দিল। আর এদিকে আমি রান্নাও করছি, এদিকে আবার আটাটাও মাখছি। আর এদিকে ওদের জন্য আমি আলু ভেজে দেবো, শুকনো কিছু করে দেবো। কেন বলতো, তরকারি যদি ঝোল কিছু করে দিই আর এতটাই গরম নষ্ট হয়ে যাবে, আর অনেকটা সময় লাগবে, গাড়িতে থাকবে। তার জন্য আমি শুকনো কিছু মানে আলু ভাজা করে দেবো মচমচা করে। আর আটাটা একটু বেশিই মাখবো, মিনিমাম 10-12টা রুটি দিয়ে দিব ওদের জন্য। আর যে ছাঁকনিটা দেখতেছো ফুটা, আর ওটা আমি বাড়িতে ছিলাম না কয়েকদিন, তারপরে কি করলো, ইঁদুরে আমার ওই ছাঁকনিটাও কেটে ফেললো একদম, কেটে একদম নষ্ট করে দিল। আর এদিকে সমস্ত কাজ বাজ সব সেরে নিলাম, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর এখন একটু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটাও মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর বর এখনও মানে বাড়িতে আসেনি, এখন প্রায় বেজে গেছে 1টা। আর ফোন করছি, ও বলছে আসছে, যেহেতু আমার দোকানের সব কিছু সামলে তারপরে ওর যেতে হবে, আর দোকানের ছেলেরাই সব কিছু করবে। তারপরেও ভাইস্তা আছে, দেওয়ারও আছে, কিন্তু নিজের একটা সব কিছু গুছিয়ে রাখার একটা ব্যাপার আলাদা। আর এদিকে আমি তাড়াহুড়ো করে সম্পূর্ণ কাজগুলো করতে হচ্ছে আমার। আর যেহেতু উনি আসার পরে ওনার চান আছে, খাওয়া আছে। আর যেহেতু আমার বেশ কয়েকদিন থেকে আবার 2-4 দিন থেকে আবার কর্মচারীরাও বাড়িতে খাচ্ছে। তারপরে আবার আত্মীয় স্বজন, শাশুড়ি মার শরীরের কন্ডিশন দেখে সবাই আসছে দেখতে। আর এদিকে একটার পর একটা মানে ঝুটঝামেলা হয়ে যাচ্ছে, এদিকে মানে কাজ করতে করতে আবার ওইদিকে দেরি হয়ে যায়। আর যাই হোক, আমি এখন রুটি টুটি সব বানিয়ে নেব। আর এখন বর মানে চলে যাচ্ছে, ওরা সবাই রেডি হয়ে গেছে, ওদের খাইয়ে দিয়ে সব রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো, এই যে আমার ভাইস্তা আর ভাসুর, ওই যে ছোটো ভাইস্তা, ওর পায়ের হাড্ডি ভেঙে গেছে, আর পায়ে রড ঢুকানো আছে, তাই ওর ট্রিটমেন্টটাও দরকার, তাই উনি আবার ওকেও ট্রিটমেন্ট। আর বর এখন এই দেখো হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই চলে যাচ্ছে, কারণ ও যেহেতু বেশি জামাকাপড় ভারী জামাকাপড় পরতে পারে না। আর সাইকেলটা নিয়ে যাচ্ছে টুকটুক করে, দেখছো, কারণ উনি খালি পেয়ে এত দূর হেঁটে যেতে পারতো না, ওই সাইকেলটা ভর দিয়ে ও যাবে, আর সাইকেলটা চালিয়েও যাবে। চালিয়ে গিয়ে মানে আমাদের যে দোকানটা, ওই দোকানে রেখে দেবে, রেখে দিয়ে তারপরে আবার গাড়ি করে ওখান থেকে চলে যাবে, কারণ এতটুকুন দোকান পর্যন্ত হাঁটা সম্ভব না ওর, এতটা রাস্তাও যেতে পারবে না হেঁটে। আর ওই আমার ভাসুর আর মানে ভাইস্তা ওরা হেঁটেই যাবে, যেহেতু ওরা হাঁটতে পারে তাই হেঁটেই যাবে। আর ও তো এত দূর হাঁটতে পারবে না, আর তাই ও এগিয়ে যাচ্ছে, আর ওরা হেঁটে হেঁটেই যাবে। আর কালভার্টের নিচ দিয়ে আমাদের যেতে হয়। আর আমাদের বরকে অনেক কাঠ ঘুরিয়ে আজ অনেকদিন পরে আসতে পাঠালাম, প্রায় 10 বছর হয়ে গেছে, কারণ ওর কোনো টেস্ট হচ্ছিল না।
বাড়ির টেস্টে এমার্জেন্সি করা দরকার ছিল, যেহেতু এখন হার্টের প্রবলেম দেখা দিয়েছে আর মানে পেচ্ছাপের প্রবলেম, এই দুটোই বেশি দেখা দিয়েছে। আর যেহেতু শ্বাস বন্ধ হয়ে যায়, এর জন্য এমার্জেন্সি আমাকে পাঠাতে হচ্ছে, কিছু করা নেই। কিন্তু অনেক চেষ্টা করে আজকে পাঠানোর ব্যবস্থা করেছি। কী বলবো আর, করে তোমাদেরকে বলি সব কথা। আর যাই হোক, এখন বেজে গেছে প্রায় 8:30 9টার মতন। আর সারাদিন আমার কোনো খাওয়া দাওয়া হয়নি, আর একজনের পর একজন এসেই পড়ছে। মানে সকাল থেকে 9টার থেকে রান্না করে ঢুকেছি, প্রায় 5টা 5:30টার সময় বের হলাম, আধা ঘন্টার জন্য বের হতে পারিনি। আর অন্য সমস্ত কাজগুলো করলাম, তারপরে এখন রাতের খাবার তৈরি করছি। কেন বলতো, রাতে আমারও খাওয়া হয়নি, মানে দিনের বেলায় সারাদিন খাওয়া হয়নি। আর এতটাই বিজি ছিলাম, মানে খাওয়ার সময়টুকু আমি পাইনি। তার জন্য আমি আবার রাতের জন্য একটা কিছু করছি। আর যা রান্না করেছিলাম দুপুরে সব শেষ হয়ে গেছে, তার জন্য আরও খাওয়াটা হলো না। যাই হোক, এখন একটা কিছু করে নেব। ডাল চচ্চড়ি করব, মুসুরির ডাল চচ্চড়ি করব, আবার রুটি করব বাচ্চাদের জন্য, যেহেতু ওরা ভাত খেতে চায় না। আর এদিকে দেখো, আমি ডাল চচ্চড়ি করেছি আর ভাত, এটা দিয়ে এখন একটু খেয়ে নিব। আর ওই যে ছেলের আর মেয়ের জন্য রুটি করলাম, যেহেতু ওরা ভাত খেতে চাইছে না। আর আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই, ওরা খেতে চাইছিল না, তাই দিলাম। আর আমি এদিকে একটু ভাত খেয়ে নিচ্ছি। আর আজকের মতন এখানেই রাখি। তোমরা সবাই আমাদেরকে একটু আশীর্বাদ করো, বর যেন সুস্থ থাকে, সুস্থ হয়ে বাড়ি আসে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখি। তোমাদের পছন্দ হলে লাইক করো।